বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি দপ্তরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। জানা যায় দলটির কেন্দ্রীয় কাঠামোতে আলাদা মহাসচিব নিয়োগ দেওয়া হতে পারে জাতীয় কাউন্সিলের মাধ্যমে অথবা চেয়ারপারসনের সাংবিধানিক ক্ষমতা বলে এইসব পদে নিয়োগ দেওয়া হতে পারে। বিএনপির মহাসচিব পদে রদবদল হচ্ছে এবং বর্তমান মহাসচিব তাকে বাদ দিয়ে নতুন একজন মহাসচিব করা হবে এবং জোরে সোরে যে নামটি নিয়ে আলোচনা হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদ, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী। মির্জা ফখরুল সাহেবের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের ভালো সম্পর্ক নয়, আর সালাউদ্দিন সাহেবের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের সম্পর্ক খুব ভালো। তো এই কারণেই মির্জা ফখরুল সাহেবকে বাদ দিয়ে সালাউদ্দিন সাহেবকে দলে আনার জন্য জনাব তারেক রহমান চেষ্টা চালান। ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে ভারতের জন্য। ভারতের জন্য ভয়ঙ্কর কে হতে পারে? তার পাশে সর্ববৃহৎ দেশ চায়না। চায়নার প্রযুক্তিতে এখন ভারত তাদের পেটের ভিতরে। চায়নার প্রযুক্তি এভাবে ব্যারিকেড দিয়েছে ভারতের উপরে, ভারতের প্রত্যেকটা ক্যান্টনমেন্ট থেকে শুরু করে ভারতের সামরিক ঘাঁটিতে কখন কোন জায়গায় কি হচ্ছে সবকিছু চায়না নিজের ঘরে বসে ল্যাপটপ ওপেন করে দেখতে পাচ্ছে। ভারত পড়েছে কঠিন ফাপড়ে। শেখ হাসিনাকে নিয়ে ভারত যে আসলে কি করবে সেটাই স্থির করতে পারছে না দেশটি। ভারত বাদে পৃথিবীর সব দেশ এবং জাতিসংঘ সবাই বলছে হাসিনা দোষী, অপরাধী। আমেরিকার গোয়েন্দা প্রধান, মানে যত গোয়েন্দা সংস্থা আছে সবগুলো ডিরেক্টর তুলসী গাবার্ড ভারত সফর করছেন। ভারতের একটা মিডিয়া এনডিটিভির সাথে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা তাকে বলতেই হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তা বিভ্রান্তিকর ও মানহানিকর। তুলসী ইনফ্যাক্ট ভারতে এসছেন, এটা নিয়ে অনেক মনোযোগ ছিল তিনি ঠিক কি করেন কি বলেন, বিশেষ করে বাংলাদেশ যে একটা এজেন্ডা হিসেবে থাকবে আমেরিকার দিক থেকে বা তুলসীর দিক থেকে যতটাই হোক না কেন অন্তত ভারত চেষ্টা করবে এটাকে এজেন্ডায় পরিণত করতে, এটা আমরা ধারণা করতে পারছিলাম। তো সেরকম কিছু একটা দেখা গেল, সেটা হচ্ছে ভারতের একটা মিডিয়া এনডিটিভির সাথে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা তাকে বলতেই হয়েছে, কারণ উপস্থাপক তাকে সেই প্রশ্নটা করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ নিয়ে ডিএনআই তুলসী গ্যাবার্ডের মন্তব্যে আমরা গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করছি। গ্যাবার্ডের মন্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বাংলাদেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে ইসলাম চর্চা হয় শান্তিপূর্ণ এবং সহনশীলভাবে। একই সঙ্গে দেশটি উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। আপনি ভাই পারেনও সেই আমেরিকায় থাইকা এত কিছু কেমনে করেন? আসলে উনি আমেরিকায় বসে এখানে যতগুলো ঘটনা ঘটেছে, যতগুলো জায়গায় ঘটেছে, প্রতিটি জায়গায় উনি গিয়েছেন বা লোক পাঠিয়েছেন এবং প্রমাণ সহকারে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর, এমনটাই দাবি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আমেরিকার গোয়েন্দা প্রধান। ভারত সফরে এসে মার্কিন গোয়েন্দা প্রধানের এই মন্তব্যে আপত্তি জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। মহাসচিব পদে রদবদল হচ্ছে এবং বর্তমান মহাসচিব, যিনি অত্যন্ত সম্মানিত, জনপ্রিয় এবং ওয়েল অ্যাকসেপ্টেড, জনগণ কর্তৃক তিনি গ্রহণীয় ব্যক্তিত্ব, তো তাকে বাদ দিয়ে নতুন একজন মহাসচিব করা হবে এবং জোরে সোরে যে নামটি নিয়ে আলোচনা হচ্ছে তিনিও অত্যন্ত আলোচিত, নন্দিত রাজনীতিবিদ এবং বিএনপি রাজনীতিতে তার যথেষ্ট অবদান রয়েছে। বয়সে মির্জা ফখরুল সাহেবের চেয়ে তরুণ, অত্যন্ত শিক্ষিত, মার্জিত এবং তিনি একসময় ম্যাজিস্ট্রেট ছিলেন, বিসিএস করা জনাব সালাউদ্দিন আহমেদ, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, এবং তিনি এই সরকারের যে নিপীড়ন, সেই নিপীড়নের জীবন্ত কিংবদন্তি। রাজনীতির ইতিহাসে যে ট্র্যাজেডি, বিয়োগাত্মক ঘটনা যদি বাংলাদেশে কারো জীবনে থাকে, এটি সালাউদ্দিন সাহেবের জীবনে ঘটে চলেছে। এবং যারা জনাব সালাউদ্দিন সাহেবকে দেখেছেন, কথা বলেছেন গত 2-4-5 বছরে ওভার টেলিফোনে অথবা ইন্টারনেটের কোনো প্ল্যাটফর্মে,
এই ভদ্রলোককে কেউ কখনো হাসতে দেখেনি। নেভার স্মাইলিং ফেস। তার জীবনের সমস্ত যে আনন্দ, সে সমস্ত আনন্দ উধাও হয়ে গিয়েছে। তো তাকে নিয়ে আলোচনা হচ্ছে, তাকে বিএনপির মহাসচিব করা হবে। বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে এবং এখন বিএনপি রাজনীতির সাথে যেহেতু সম্পৃক্ত রয়েছি, এই দলের অভ্যন্তরীণ অনেক বিষয়গুলো আমি জানি। অনেকের বক্তব্য মির্জা ফখরুল সাহেবের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের ভালো সম্পর্ক নয়, আর সালাউদ্দিন সাহেবের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের সম্পর্ক খুব ভালো। তো এই কারণেই মির্জা ফখরুল সাহেবকে বাদ দিয়ে সালাউদ্দিন সাহেবকে দলে আনার জন্য জনাব তারেক রহমান চেষ্টা চালাচ্ছে। কিন্তু ঘটনা বাস্তবে কি, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করুন। সেটা হলো মির্জা ফখরুল সাহেব বিএনপি রাজনীতিতে এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছেন, জনপ্রিয়তা, শ্রদ্ধা, ভালোবাসার ক্ষেত্রে তিনি একটা রীতিমতো ইনস্টিটিউশনে পরিণত হয়েছেন। ফলে রাতারাতি এই ধরনের জনপ্রিয় কোনো ব্যক্তিত্বকে পদচ্যুত করা বা তাকে রাজনীতি বিমুখ করা, বা তিনি দলের যে দুঃসময় হাল ধরেছেন এবং এখনো পর্যন্ত যেভাবে চেষ্টা করছেন, সেই চেষ্টাতে তার যে সততা, এটি নিয়ে প্রশ্ন তোলাটা নির্বুদ্ধিতা। এবং তিনি এই বয়সে যে কতগুলো মামলা তিনি মাথায় নিয়ে ঘুরছেন এবং যতবার তিনি জেল খেলাতে গিয়েছেন এবং এখন অসুস্থ শরীরে যেভাবে দলীয় কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে না যে মির্জা ফখরুল সাহেবের চেয়ে আমার বয়স কম করে হলেও 15-16 বছরের আমি ছোট হব, কিন্তু আমার এই শরীর নিয়ে মির্জা ফখরুলের মতো আমি এই সার্ভিস দিতে পারবো না যেটা তিনি দিয়ে যাচ্ছেন। তাহলে কেন তাকে বাদ দেওয়া হবে? অভিযোগ করা হচ্ছে তার সঙ্গে সরকারের একটা আঁতাত রয়েছে এবং গোয়েন্দা সংস্থার টাকাতে তিনি বিদেশে চিকিৎসা করেন, এটা তারেক রহমান সাহেবের কাছে চলে গেছেন, সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করেন। এসব কথা বাংলাদেশের যারা অনর্গল মস্তিষ্কের অধিকারী তাদের জন্য খুব প্রযোজ্য। সিঙ্গাপুরে যেখানে লেদুরগুদি ধলারা গিয়ে চিকিৎসা করছে, আরে সিঙ্গাপুরে চিকিৎসা করানোর জন্য মির্জা ফখরুলকে কেন সরকার থেকে টাকা নিতে হবে? তার নিজের যেভাবে সামর্থ্য রয়েছে, তার পরিবারের সামর্থ্য রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তার মেয়ে ছেলেরা, ছেলে নাই, তার মেয়ে জামাইরা যথেষ্ট ধনবান এবং বিএনপির মধ্যে আরো অনেক কোটিপতি কর্মী সমর্থক রয়েছেন যে মহাসচিবের জন্য 1 কোটি টাকা খরচ করে বিদেশে চিকিৎসা করিয়ে আনার মতো সামর্থ্যবান নেতা এবং কর্মী বিএনপিতে অনেক রয়েছে এবং যারা 10 পায়ে দাঁড়িয়ে আছেন মির্জা ফখরুল সাহেবকে সাহায্য করার জন্য। তিনি দলের মহাসচিব হতে চান, তাহলেও তাকে মির্জা ফখরুল সাহেবের সাহায্য লাগবে অন্তত পক্ষে 1 বছর। আর সালাউদ্দিন সাহেবের বয়সে তরুণ হলেও তিনি এই দীর্ঘদিন দেশের বাইরে থাকার ফলে তার যে মনস্তাত্ত্বিক, তার যে শারীরিক যে অসুস্থতা দেখা দিয়েছে, এটির জন্য রিলিফ পেতে তাকে দীর্ঘ সময় তাকে অতিবাহিত করতে হবে এবং নেতাকর্মীদের সংস্পর্শ লাগবে এবং বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে তার এই মুহূর্তে যেহেতু দীর্ঘদিন যাবত তিনি ভারতের একটি আবহাওয়াতে রয়েছেন, কাজে সেই আবহাওয়ার পরিবর্তন বাংলাদেশে হওয়া তার জরুরি দরকার। তো কাজেই বিভিন্ন দিক থেকে এই জিনিসটা আমার কাছে খুব ভায়াবল মনে হচ্ছে না এবং এটার সঙ্গে কোনো বাস্তবতা নেই এবং এটি মূলত বিএনপির মধ্যে একটি অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য মহল বিশেষের প্রচেষ্টা, কিন্তু এতে কিন্তু উপকারও হচ্ছে। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবার নিজেদের গঠনতন্ত্রে নিয়ে আসছে বড় ধরনের পরিবর্তন। জানা যায় দলটির কেন্দ্রীয় কাঠামোতে যুক্ত হতে পারে একাধিক মহাসচিব, এমনটাই পরিকল্পনা করছে দলের সংশ্লিষ্টরা। প্রস্তাব অনুযায়ী সাংগঠনিক, আন্তর্জাতিক ও প্রশাসনিক এই 3 বিভাগে আলাদা মহাসচিব নিয়োগ দেওয়া হতে পারে। জাতীয় কাউন্সিলের মাধ্যমে অথবা চেয়ারপারসনের সাংবিধানিক ক্ষমতা বলে এইসব পদে নিয়োগ দেওয়া হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে এ নিয়ে আলোচনা করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে যুক্ত হতে পারে কো চেয়ারম্যান পদ, তবে এটি শুধু দলের জাতীয় সম্মেলন বা জাতীয় কাউন্সিলের মাধ্যমেই হতে পারে। এসব বিষয়ে ইতোমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে সরকার
গঠন প্রক্রিয়া, মন্ত্রিত্ব বন্টন এবং শরিকদের মূল্যায়ন নিয়েও দলে আলোচনা চলছে। নেতাদের পারফরম্যান্সের ভিত্তিতে মনোনয়ন এবং মন্ত্রিত্ব দেওয়া হবে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর, এমনটাই দাবি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আমেরিকার গোয়েন্দা প্রধান। ভারত সফরে এসে মার্কিন গোয়েন্দা প্রধানের এই মন্তব্যে আপত্তি জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তাঁর মন্তব্য বাংলাদেশের ভাবমূর্তি এবং সুনামের জন্য ক্ষতিকর বলে মনে করছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। কিন্তু কি বলেছেন তুলসী? তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্যাথলিক সহ অন্য ধর্মীয় সংখ্যালঘুদের দুর্ভাগ্যজনক নির্যাতন, হত্যা, হেনস্থা আমেরিকা সরকার, ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রশাসনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও জানিয়েছেন, ট্রাম্পের নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে নিয়ে সবেমাত্র কথাবার্তা শুরু হলেও বিষয়টি উদ্বেগে রেখেছে তাদের। মার্কিন গোয়েন্দা প্রধানের মতে, ইসলামিক সন্ত্রাসবাদীদের বিভিন্ন গোষ্ঠীর ভাবধারা এবং লক্ষ্য একই, ইসলামিক খেলাফত নীতি এবং শাসন চালু করা। বাংলাদেশের সংবাদ সংস্থা জানায়, এই মন্তব্যের প্রতিবাদে সোমবার বেশি রাতের দিকে একটি বিবৃতি প্রকাশ করে ইউনূস প্রশাসন। বিবৃতিতে তাদের দাবি, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য পরিচিত। ঢাকার ওই বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ অসাধারণ অগ্রগতি করেছে। ভারত সফরে এসে সোমবার প্রথমে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন গাবার্ড। এক ভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারও দেন। Here in India, in Bangladesh, so this is a threat that I know Prime Minister Modi also takes seriously, and one where the leaders of our two countries will work together to try to identify and defeat that threat. ওই সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দা প্রধান জানান, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা, নির্যাতন নিয়ে উদ্বেগে রয়েছে আমেরিকা, বিশেষত হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানদের নিয়ে। তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশে ইসলামিক সন্ত্রাস নিয়েও যথেষ্ট অস্বস্তি রয়েছে আমেরিকায়। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভাবধারাকে নির্মূল করতে বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তুলসী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি, কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি না করেই ওই মন্তব্য করেছেন গাবার্ড। আমেরিকার গোয়েন্দা প্রধানের মন্তব্য, গোটা বাংলাদেশকে অন্যায় এবং অতিরঞ্জিতভাবে তুলে ধরা হয়েছে বলে দাবি ইউনূস প্রশাসনের। তাদের বক্তব্য, অন্য অনেক দেশের মতো বাংলাদেশও চরমপন্থার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, তবে আমেরিকা সহ বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠীর সহযোগিতায় আইন শৃঙ্খলা, সামাজিক সংস্কার এবং অন্য সন্ত্রাস বিরোধী তৎপরতার মাধ্যমে ওই চ্যালেঞ্জের ধারাবাহিকভাবে মোকাবিলা করা হচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যান। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।